সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বিকেলে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে গুলশানে প্রচারণায় নামেন তিনি। নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল প্রচারণায় নামবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে হঠাৎই ঘোষণা ছাড়াই নামলেন রাজপথে। রাজধানীর বিভিন্ন এলাকায় কখনো পায়ে হেঁটে কখনো বা গাড়িতে চেপে ভোট চাইলেন নিজ দল সমর্থিত প্রার্থীর পক্ষে। ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে ভোট চাইতে গুলশান 2 এর পিঙ্ক সিটি বিপণিবিতান থেকে প্রচারণা শুরু করেন বেগম জিয়া। নিজ হাতে বিলি করেন লিফলেট। তবে এই সময় উপস্থিত ছিলেন না মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। এই সময় সুযোগ পেয়ে অনেকে মোবাইল ফোনে সেলফি তোলার সুযোগটাও হাতছাড়া করেননি। খালেদা জিয়া পরে যান গুলশান 1 এর ডিসিসি বিপণিবিতানে। সেখানেও বাস প্রতীকের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দোয়া চান সবার। এরপর নাভানা টাওয়ারে প্রচারণা শেষ করে যান বাড্ডায়। যাওয়ার পথে নেতাকর্মীরা প্রচারণা চালালেও তিনি গাড়িতে বসে হাত নাড়েন সবার উদ্দেশ্যে। সেখান থেকে বনানী সুপার মার্কেট হয়ে আসেন মহাখালী। পরে সেখান থেকে তেজগাঁও হকার্স বহুমুখী মার্কেট হয়ে বেগম জিয়া যান হাতির ঝিলে। অনেকটা সময় ধরে পুরো হাতির ঝিলে গাড়িতে বসে প্রচারণা চালান তিনি। প্রথম দিনের এই তাৎক্ষণিক প্রচারণা চালিয়ে বিএনপি চেয়ারপারসন ফিরে যান তার গুলশানের বাসায়। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। এগিয়ে আসছে ভোটের দিন, বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। সকাল থেকে ব্যস্ত ঢাকা উত্তরের প্রার্থীরা। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং গণসংহতির জোনায়েদ সাকি নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের দাবি, সুষ্ঠু আছে নির্বাচনী পরিবেশ। মিরপুর রূপনগরের এই শুনশান গলি এখন মুখর সিটি নির্বাচনের মিছিল স্লোগানে। মিরপুর মোল্লা মার্কেট এলাকা থেকে এদিন প্রচারণা শুরু করেন সরকার সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। পরে যান রূপনগর আবাসিক এলাকায়। স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের সাথে যোগ দেন মিছিল ও পথসভায়। আমার কিছু এক্সপেরিয়েন্স আছে, আমার চুল একটু পেকেছে, আমার অনেকগুলো ভালো কাজ করেছি আমি অনেক বছরে, আমার খুব বেশি বদনাম নেই বাজারে। আমি 5 বছরের জন্য কাজ করতে এসেছি এই নগরীর জন্য। আমাকে যেন সেই সুযোগটা ঘড়ি মার্কায় দেওয়া হয়। দলীয় সমর্থন নিয়ে ধোঁয়াশা ছিল, তাই শুরু থেকে প্রচারণায় ছিলেন না বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। বয়সে তরুণ, রাজনীতির মাঠেও অপরিচিত, তাই নিজের পরিচয়টাও তুলে ধরতে হচ্ছে ভোটারদের কাছে। যে আমাদের নেতাকর্মীরা এখনো হামলার মুখে শিকার হয়ে যাচ্ছে, আমাদের 11 নম্বর ওয়ার্ড কমিশন আটক হয়ে গেছে, আর আমরা তো পরে আসি, রাজপথে আমরা আছি। উত্তরের মোট ভোটারের প্রায় অর্ধেকই মিরপুরের, তাই প্রার্থীদের যাতায়াত বেশি এই এলাকায়। মিরপুর 10 ও আশপাশের এলাকায় সকাল থেকে গণসংযোগ চালান গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি। আমাদের প্রচারণায় আমাদের কর্মীরা নামছে, সেখানে অনেক ক্ষেত্রে তাদেরকে বাধা প্রচ্ছন্ন চাপ দেওয়া হচ্ছে তারা যাতে কাজ না করে। এবং আমরা এই পরিস্থিতি থেকে বুঝতেছি যত দিন যাচ্ছে 28 তারিখে নির্বাচনের কেন্দ্রগুলোতে সেই গণতান্ত্রিক পরিবেশ থাকবেন কিনা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারবেন কিনা। আনুষ্ঠানিক প্রচারণা শেষ হবে আগামী 26 এপ্রিল। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আবারও সরকার দলীয় সমর্থকদের বিরুদ্ধে গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সকালে রাজধানীর গোপীবাগ, টিকাটুলি, স্বামীবাগ এবং আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। কামরাঙ্গীরচর এলাকায় প্রচার চালান আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় তিনি বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করাই স্বাভাবিক। প্রতীক সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে দিনরাত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কুশল বিনিময়ের ফাঁকে ফাঁকে চাচ্ছেন ভোট। প্রচারণা শুরুর পর থেকেই দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে মাঠে তার স্ত্রী আফরোজা আব্বাস। টিকাটুলি গোপীবাগ এলাকার প্রচারণায় প্রতিপক্ষ প্রার্থীকে আহ্বান জানালেন প্রচারণায় বাধা না দিতে। সাধারণ জনগণ আল্লাহর রহমতে
একদম ঢলের মতো নেমে আসছে। আর এটাতেই সরকার পক্ষ এবং প্রশাসন ভয় পেয়ে আমাদের প্রত্যেকটা গণসংযোগে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। সরকার মির্জা আব্বাসের জনপ্রিয়তায় ভয় পেয়ে এরকম আচরণ করছে, বৈরী আচরণ করছে। আমিও তাকে বলছি সন্তানের মতো, বাবা আমরা তোমাদের কোনো প্রচারণা বাধা সৃষ্টি করছি না, তোমরা আমাদের প্রচারণা বাধা সৃষ্টি করো না। নগর পিতা হওয়ার লড়াইয়ে জয়ী হতে গণসংযোগে পিছিয়ে নেই আরেক মেয়র প্রার্থী সাইদ খোকন। ভোট চাওয়ার মাঝেই মির্জা আব্বাসের পক্ষে নানা অভিযোগের জবাবও দিচ্ছেন হাসি মুখেই। এগুলো ভোটের মধ্যে কিছু কথা তো বলতে হয়, এগুলো কথার কথা, এগুলো মিনিংফুল কিছু না। পরিষ্কার জনগণ সেই সহিংসতার বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দিবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিকেলে ইশতেহার ঘোষণা করেন আরেক মেয়র প্রার্থী ডক্টর ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী। 13 দফা অঙ্গীকারে ঢাকা দক্ষিণে একাধিক ডেপুটি মেয়র নিয়ে মেট্রো সরকার ও সিঙ্গাপুর সদৃশ নগরী গড়ে তোলার ঘোষণা দেন তিনি। ঢাকা দক্ষিণকে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর সদৃশ একটি সফল বাসযোগ্য নগর হিসাবে গড়ে তোলা। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। সিটি নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা উপজেলা থেকে চট্টগ্রাম মহানগরীতে সরকার দলীয় সন্ত্রাসীদের আনাগোনা বাড়ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, বিভিন্ন স্থানে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা 20 দল সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। কোথাও কোথাও মারধরের পাশাপাশি ব্যানার পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব বিষয়ে অভিযোগ করে প্রশাসনের কাছ থেকে প্রতিকার পাওয়া যাচ্ছে না। এছাড়াও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন আমির খসরু মাহমুদ। ফেনী, রাউজান সহ বিভিন্ন এলাকা থেকে এখানে ক্যাডাররা, সরকারি দলের ক্যাডাররা চট্টগ্রাম মহানগরে তারা প্রবেশ করছে এবং তাদেরকে বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্র দখল সহ ভোট কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটার কাজ তারা ইতিমধ্যে শুরু করেছে। ঢাকায় মশার উৎপাত কেমন তা বলে বোঝানোর দরকার হয় না। যদিও জনস্বাস্থ্য রক্ষায় মশা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের, প্রতি বছর এখাতে খরচ হয় 21 কোটি টাকা। কিন্তু কর্পোরেশনের ফাঁকিবাজিতে যার পরনাই ক্ষুব্ধ নগরবাসী। তারা বলছেন, কিছু অভিজাত এলাকায় নামমাত্র কাজ হলেও অধিকাংশ এলাকায় মশক নিধন কর্মীদের টিকিটেও দেখা যায় না। সিটি নির্বাচনে প্রার্থীরা যখন ভোটারের মন ভোলানোয় ব্যস্ত, তখন জিএম মোস্তাফিজুল আলম তুলে ধরেছেন ঢাকার নাগরিক সমস্যার কথা। ছবি তুলেছেন রিপু আহমেদ। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। ফগার মেশিনের শব্দে হঠাৎ সরব অভিজাত এলাকার একটি গলি। মশার উৎসস্থল ড্রেন ও এর আশপাশ ছেয়ে যায় ধোঁয়ায়। লিমিট লিকুইড নামের কীটনাশক মেশানো এই ধোঁয়া উড়ন্ত মশাদের বিনাশ করে, কিন্তু এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বলে জানালেন স্থানীয়রা। যদিও এখাতে কোটি কোটি টাকা খরচ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আমার 1.5 বছর বয়স বছর চাকরি, কিন্তু আমরা শুনতাম মশা মারার মেশিন দেখি নেই। এই কল ফয়লা দেখলাম আমি। আগে কোনো সময় মানে ডাকলেও আসতো না, এখন হয়তো নির্বাচনের সামনে এই কারণে হয়তো দেখা যেতেছে। তবে তা অস্বীকার করেন মশা নিধন কর্মীরা। আমরা রেগুলার এই কাজ করি, কেউ দেখে কেউ দেখে না, কেননা উপরে বসে থাকলে তো নিজদা কাজ করলে তো কেউ আমাদের দেখে না। প্রতিদিন সকালে মশার ডিম ধ্বংস করতে ডোবানালা সহ মশার উৎসস্থলে কীটনাশক স্প্রে করার কথা, কিন্তু এমন দৃশ্য দেখাটা এখন বিরল ঘটনা। আমরা যেই টিমে আসি ওই টিমে অনেক জায়গায় ঘুম থেকেই ওঠে না, 8টায় অনেক বাসার গেট খোলে না, তো আমরা যে ড্রেনে দিয়ে যাই, আর যদি কোনো বাড়ি স্পট থাকে ওইটা পরে দিয়ে যাই। ঢাকা শহরের অভিজাত এলাকাগুলোতে মাঝে মাঝে ফগার মেশিনের শব্দ পাওয়া গেলেও পিছিয়ে পড়া জনপদে মশা নিধনের কোনো কার্যক্রম দেখা যায় না, যদিও এসব এলাকাতেই মশার উৎপাত সবচেয়ে বেশি। আমি এলাকায় অনেক বছর থাকি, 2-4-5 বছরের ভিতরে সিটি কর্পোরেশন মশার জন্য কোনো উদ্যোগ নেয় না। মশার যন্ত্রণা পুনরে খায় একটু নাম করে হাসছে, ডাক্তার অনুযায়ী করলাম বলে দেখুন মশায় খায় কি করে হাসছে সারাটাই, ডাক্তার ওষুধ খাওয়াতেছে তা ভালো হয় না। তবে সিটি কর্পোরেশনের দাবি, নিয়মিতই মশা মারছেন তারা। বিভিন্ন অভিজাত এলাকায় অনেক বাড়ি থেকে র্যাম্প তৈরি করে সে ফুটপাথটাকে ঢেকে ফেলেছে, ড্রেনটাকে ঢেকে ফেলেছে। তো আমরা এক্ষেত্রে একটা প্রবলেম হয় যে ড্রেন বা ফুটপাথের নিচে যেখান দিয়ে মশক প্রজনন হচ্ছে, আমরা সেখান থেকে পরিষ্কার করাতে পারি না বা সাফ করতে পারি না।
জি মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে। বলেন, যারা জীবন্ত মানুষ পুড়িয়ে মারে তাদের মনুষ্যত্ব নেই। বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। খালেদা জিয়া নির্বাচনী মাঠে নামলে মানুষ হত্যার জন্য তাকে প্রশ্ন করারও আহ্বান জানান শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকসাম চিমকি আস্তানা সেকশনের নবনির্মিত ডাবল লাইনে ট্রেন চলাচল সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের এই উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা থেকে সরাসরি অংশ নেন রেলমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্য। এর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রেলের উন্নয়নে সরকার 20 বছর মেয়াদী মাস্টার প্ল্যান করেছে, যা 3টি পর্যায়ে বাস্তবায়িত হবে। জানান, ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের উপযোগী করে দেশের রেলপথ উন্নয়নের অগ্রগতির বিষয়টিও। ট্রান্স এশিয়ান রেলওয়ে যেটা হবে তার সাথে সংযোগ রাখতে হলে এই রেল লাইনের প্রয়োজন রয়েছে। কাজে আমরা 2000 থেকে রামপুর হয়ে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ, যেটা আমরা চাচ্ছি গন্দুম পর্যন্ত যাবে, অর্থাৎ আমাদের প্রায় শেষ বর্ডার শেষ সীমা, ভবিষ্যতে মিয়ানমার পর্যন্ত যেতে পারবে। এমনকি মিয়ানমার হয়ে কিন্তু চায়না, সেখানে কুম্মিং পর্যন্ত যাওয়ারও একটা সুযোগ আছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জামায়াত দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। দেশবাসীর কাছে খালেদা জিয়াকে মানুষ হত্যার জবাব দিতে হবে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। তাকে তো সেই কোর্টে দুর্নীতির মামলায় হাজিরা দিতেই হলো, আর ব্যর্থ মনোরথ হয়ে নিজের ঘরেও ফিরতে হলো। কিন্তু এই মানুষগুলির জীবন যে নিল, এই মানুষের যে ক্ষতি করলো, তার জবাব তাকে একদিন দেশবাসীর কাছে দিতে হবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 21 জন। এর মধ্যে কেবল ধামরাইয়ে একই পরিবারের 6 সদস্য সহ 8 জন নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত 20 জন। শনিবার দুপুর 2টা ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় সোহাগ ও পদ্মা লাইনের দুটি বাস একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান একই পরিবারের 4 জন। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো 4 জনের। দুর্ঘটনায় আহতদের ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারে এখন শোকের মাতম। তারা স্কুলে আসার পরে দুই পাশে দুইটা গাড়ি চাপা দেয়। আমার কেউ কয় না আছে মারা গেছে, বাইরে হয়েছে, খালি কয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে যাইতে হবে। এদিকে নীলফামারী থেকে ছেড়ে আসা একটি বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বানিয়াগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। অ্যাক্সিডেন্টের পরে বাসটা সাইডে উত্তর পাশে পড়ে যায়, ট্রাক দ্রুত চলে গেছে, বাট থামেনি, বাস পড়েছিল, ড্রাইভার বা হেল্পার কাউকে পাওয়া যায় না। টাঙ্গাইলের মির্জাপুরের দেওয়াহাট এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন পিকআপ চালক আজগর আলী। আর আহত ট্রাক চালককে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া বগুড়া, সিলেট, সুনামগঞ্জ ও পাবনায় আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো 7 জন। তাজমিন মিমু, চ্যানেল 24। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনা খতিয়ে দেখতে 2টি কমিটি করেছে পুলিশ। যদিও সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলামের দাবি, সেদিন কারো বস্ত্র হরণের ঘটনা ঘটেনি। এদিকে যৌন হয়রানির প্রতিবাদে আজও বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পহেলা বৈশাখ, জনস্রোতের ভিড়ে টানা হেঁচড়ার এই দৃশ্য চলতে থাকে বিকেল 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যৌন হয়রানির শিকার হচ্ছেন নারীরা। এ সময় অনেককে সহায়তার হাত বাড়াতেও দেখা যায়। আমি জিজ্ঞেস করছিলাম যে কারা ওরা, বলছে যে ওরা ছিল তার ইনভেবে শাড়ি মোটামুটি ছেড়াই ছিল, শাড়ি না ঠিক ব্লাউজটা ছেড়ে এখানে যখন সে দাঁড়াইছে শাড়ি শরীর খুলে গেছে। এখানে
রিক্সায় করে আসলো, তো রিক্সা থেকে সে নামতেছিল না। এদিন সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে যারা বের হয়ে টিএসসির দিকে যান তাদের ক্ষেত্রেও একই নাজেহালের দৃশ্য দেখা যায়, কিন্তু পুলিশের দাবি ওই দিন বস্ত্রহরণের কোনো ঘটনা তারা পাননি। মূলত ওই দিন ওই সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা টিএসসি এলাকায় কোনো যেটি বলা হয়েছে যে বিবস্ত্র করার ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। কোনো সোশ্যাল মিডিয়া এবং রেগুলার মিডিয়াতেও কোনোটা যেটা প্রচারিত এবং প্রকাশিত হয়েছে সেগুলো মূলত আগের ছবি বা অন্য জায়গার ছবি। পেছনে ফেরা যাক, গত 21শে ফেব্রুয়ারির এই অসভ্যতার নায়কদের চিহ্নিত করা হয় ফেসবুকে। এদের মধ্যে লতিফ রনি নামের এই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, পড়েন ঢাকার তিতুমির কলেজে। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। এদের পরিস্থিতি, এক্সাক্ট পরিস্থিতি আপনারা জানেন, বাংলাদেশে পরিস্থিতির যে সিস্টেম, অর্থাৎ একটা মানুষের আমাদের সেইভাবে কোনো ডেটাবেজই নাই যে একটা চেহারা মিলে একেবারে ছবি দিয়ে আমরা সাথে সাথে বের করে ফেলতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকে, তো সেই ক্ষেত্রেই আপনাদের সহযোগিতাটা আমাদের জরুরি। যৌন সন্ত্রাসীদের বিচারহীনতার এই সংস্কৃতি যাতে শেষ হয়, এজন্য প্রতিবাদ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানববন্ধন থেকে সমাবেশ, সবখানেই প্রশাসন ও পুলিশের গাফিলতির তদন্তের দাবি। একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। পহেলা বৈশাখে সেখানে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত 8 ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারের কথা জানান উপাচার্য। তবে তাদের আটকের দাবিতে শনিবারও বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। শামিয়া সুলতানা, চ্যানেল 24, ঢাকা। নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির নিন্দা জানিয়ে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন একথা জানিয়ে বলেন, প্রয়োজনে এই ঘটনা তদন্তে সহায়তা করতে রাজি তার দল। প্রতিকার করার কোনো সুযোগ নেই বিধায় শুধুমাত্র লজ্জা প্রকাশের স্তরে থেকে আমরা আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অবস্থা গ্রহণ করুন। আমাদের দলের পক্ষ থেকে সরকার যদি পদক্ষেপ গ্রহণ করেন, সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি আমাদের দলের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। দেশের নারী ক্ষমতায়ন হলেও এখনো সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, আর এই জন্য পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা ঘটেছে, এমনটাই মনে করে বাংলাদেশ মহিলা পরিষদ। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা পরিষদের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন মন্তব্য করেন সংগঠনের নেতারা। রাষ্ট্রের পাশাপাশি পুরুষদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও অনুরোধ জানান তারা। দাবি জানান পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তি। তরুণ প্রজন্ম নারীর অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা। আগামী 7 দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুদ্দিনকে মহানগর আওয়ামী লীগ নেতাদের কাছে ক্ষমা চাইতে হবে, নইলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে, এমন হুমকি দিয়েছেন রাজশাহী আওয়ামী লীগের নেতারা। দুপুরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাহফুজুল আলম। গত বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির জেরে লাঞ্ছিত করা হয় উপাচার্যকে। সংবাদ সম্মেলনে ওই ঘটনারও ব্যাখ্যা দেয়া হয়। আওয়ামী লীগ নেতাদের দাবি, উপাচার্যই প্রথমে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার পর গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে সেটিও বানোয়াট ও ভিত্তিহীন বলে তাদের দাবি।